নমস্কার। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। 2024-এর লোকসভা নির্বাচনে এই বারাসাত লোকসভা কেন্দ্রের জনগণ বা ভোটার কাকে চাইছেন, কোন প্রার্থীকে, কোন দলকে চাইছেন, সেই আলোচনা আমরা আপনাদের সামনে তুলে ধরব সব তথ্য আকারে। দেখুন, এই বারাসাত লোকসভা কেন্দ্রে 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধানটা ছিল 1,10,169 ভোটের। যদি আমরা তার প্রাপ্ত ভোট দেখি তাহলে দেখা যাবে 6,48,444 ভোট। শতাংশ ছিল 46.47%। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল 5,38,275, শতাংশ ছিল 38.57%। এবং তৃতীয় পজিশনে ছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী, প্রাপ্ত ভোট 1,24,068, শতাংশ 8.89%। এটাই ছিল 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। যদি আমরা দেখি 2019 সালের লোকসভা নির্বাচনে এই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে কিন্তু 2টি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়ে ছিলেন এবং 5টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে ছিলেন। বিজেপির প্রার্থী এগিয়ে ছিলেন হাবড়া বিধানসভা কেন্দ্রে এবং বিধাননগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন। তো এবার যদি আমরা দেখি যে 2021-এর বিধানসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচনে এই বারাসাত লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র আছে সবকটি বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছিলেন। হাবড়াতে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবং বিধাননগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। রাজারহাট নিউ টাউন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন। দেগঙ্গা তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। অশোকনগর তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। মধ্যমগ্রাম তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। তো এবার আমরা যদি দেখি যে এই বিধানসভা যে নির্বাচন হয়েছিল 2021-এ, তার যে ভোটের শতাংশ, সেই ভোটের শতাংশটা কেমন ছিল। দেখুন, যদি আমরা দেখি তাদের প্রাপ্ত ভোটটা, সিপিআইএম যে প্রার্থী, যে কটা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী ছিল তাদের প্রাপ্ত ভোট ছিল 53,537 ভোট এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 12,821 ভোট। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 4,79,313 ভোট। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ভোট ছিল 7,04,683 ভোট এবং ফরওয়ার্ড ব্লকের যে প্রার্থী ছিলেন তার প্রাপ্ত ভোট ছিল 37,113 ভোট। কিন্তু এটা আমরা দেখেছি যে বামফ্রন্টের যে শরিক দল, টোটাল যদি দেখা যায় এই বারাসাত লোকসভা কেন্দ্রে তাহলে দেখা যাবে 90,650 ভোট পেয়েছিলেন সিপিআইএম এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থীরা। আর কংগ্রেসের প্রার্থীরা ভোট পেয়েছিলেন 12,821 ভোট। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে এই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত 3টি বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছিল। আর এই 3টি বিধানসভা কেন্দ্রে যে প্রাপ্ত ভোট আইএসএফ প্রার্থীদের, সেটা হচ্ছে 1,60,111 ভোট। দেখুন, অশোকনগরে আইএসএফ প্রার্থী দিয়েছিল, সেখানে ভোট পেয়েছিল 45,795 ভোট। মোট ভোটের 21.13% ভোট পেয়েছিল এবং মধ্যমগ্রামে 46,748 ভোট। মোট ভোটের 21% ভোট পেয়েছিল আইএসএফ প্রার্থীরা।
তারপর যদি আমরা দেগঙ্গা দেখি, দেগঙ্গাতে ভোট পেয়েছিল 67,568, যে শতাংশ ছিল 31.52% ভোট পেয়েছিল আইএসএফ প্রার্থী এবং সেকেন্ড পজিশন দখল করেছিল দেগঙ্গা বিধানসভাতে। তাহলে আমরা 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আমরা আইএসএফ এর প্রার্থী দেখিনি। এবার কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে এই বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছে, আপনারা সকলে জানেন। তাপস ব্যানার্জি আইএসএফ এর প্রার্থী হয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই কাকলি ঘোষ দস্তিদার আর বিজেপির প্রার্থী স্বপন মজুমদার। তো এটাই ছিল প্রার্থী তালিকা। আমরা যেটা বিশেষ করে যে কটি দল মানে লড়াই করছে তার মধ্যে বামফ্রন্টের প্রার্থীও আছে। তো মূলত লড়াই যাদের মধ্যে হতে পারে সেই কটি প্রার্থীর নাম আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, এই যে আইএসএফ যে 2021 সালের বিধানসভা নির্বাচনে যেখানে প্রার্থী দিয়েছে নতুন দল হিসাবে, আর আইএসএফ এর যে সভা সমিতি হচ্ছে এই 2024-এর লোকসভা নির্বাচনের যে নির্বাচনী প্রচার করছে আইএসএফ, তাতে করে তাদের যে সভা সমিতিতে জনসমাগম হচ্ছে সেটাও কিন্তু চোখে পড়ার মতো। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলছে যে কিছু কিছু সভাতে তাদের কিন্তু জনসমাগম হচ্ছে, এটাই কিন্তু একটা ইঙ্গিত বহন করছে। দেখুন, যদি এই বারাসাত লোকসভা কেন্দ্রে যে সংখ্যালঘু বা মাইনরিটি যে ভাই বোন বা ভোটাররা আছেন, সেই ভোটটা যদি ভাগ হয়ে ভোট যদি আইএসএফ এর দিকে যায়, আইএসএফ এর দিকে যত আর সংখ্যালঘু ভোট আইএসএফ এর দিকে যাবে তত বেশি মাথা ব্যথার কারণ কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসেরই হবে। আর যদি আমরা বামফ্রন্টের কথা বলি, দেখুন এই বারাসাত লোকসভা কেন্দ্রে এক সময় বামফ্রন্টের প্রার্থীরা জয়লাভ করে এসেছে। তারপরে বিজেপির কথা যদি বলা হয়, দেখুন বিজেপি এই কেন্দ্র থেকে 2019 সালের লোকসভা নির্বাচনে দ্বিতীয় পজিশন দখল করেছে এবং যদি 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখা যায় সেখানে কিন্তু দ্বিতীয় পজিশনে আছে ভারতীয় জনতা পার্টি। তো এবার কাকলি ঘোষ দস্তিদার এখানে এমপি বিদায়ী এমপি আছেন, এখানে প্রার্থী হয়েছেন। তৃণমূলের সরকার চলছে পশ্চিমবঙ্গে, সেই দলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। তাহলে বারাসাত লোকসভা কেন্দ্রের জনগণ বারাসাত লোকসভা কেন্দ্রের ভোটার কাকে বেছে নেবেন, এটাই এখন প্রশ্ন। দেখুন, পশ্চিমবঙ্গে বর্তমান যেসব ইস্যু নিয়ে রাজনৈতিক প্রচার চলছে আপনারা সকলে জানেন। বিরোধীরা আইএসএফ হোক এবং বামফ্রন্ট হোক আর ভারতীয় জনতা পার্টি হোক, পশ্চিমবঙ্গে যেসব দুর্নীতির অভিযোগ হয়েছে, যেসব দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সব দুর্নীতি নিয়ে কিন্তু প্রচার করছে বিরোধীরা। এর কতটা প্রভাব পড়তে পারে সেটাই দেখার বিষয় থাকবে। তৃণমূলও প্রচার করছে যে 100 দিনের কাজের টাকা ঠিকভাবে পায়নি, এটা কতটা প্রভাব ফেলবে ভোটে। কিন্তু এবার বারাসাত লোকসভা কেন্দ্রে যে বিজেপির প্রচার বা বিজেপির প্রার্থী যাকে করা হয়েছে সেই স্বপন মজুমদার, দেখুন এই বারাসাত লোকসভা কেন্দ্রে যেসব ভোটাররা বসবাস করে থাকেন তার মধ্যে অনেক কিন্তু মতুয়া ভোটার আছেন। হয়তো তার জন্য স্বপন মজুমদারকে বিজেপি প্রার্থী করেছে। দেখুন, সিএ লাগু হয়েছে, মতুয়াদের অনেক দিনের একটা দাবি ছিল সিএ, সেটা লাগু হয়েছে। লাগু হওয়ার পরে তার কতটা প্রভাব পড়তে পারে এই 24-এর লোকসভা নির্বাচনে সেটাই কিন্তু দেখার থাকবে। বিশেষ করে বলবো এই
অশোকনগর বলুন, দেগঙ্গা বলুন, মধ্যমগ্রামের কিছুটা অংশে বলুন, এসব বিধানসভার কথা বলছি। এখানে যে মুসলিম ভাই বোনেরা বসবাস করেন বা ভোটাররা থাকেন, সেই ভোট যদি আইএসএফ এর দিকে যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হবে। উদাহরণটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে নতুন দল হিসাবে দেগঙ্গাতে সেকেন্ড পজিশন দখল করেছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। তাহলে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা সেটা মেনে নিয়েছেন যে এখানে কিন্তু সমীকরণ চেঞ্জ হতে পারে, যত বেশি ভোট আইএসএফ নিজের দিকে টানতে পারবে তত বেশি কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ থাকতে পারে। দেখুন, অনেকে বলে থাকেন যে সংখ্যালঘু ভোটারের মানে অধিকাংশ ভোটটাই শাসক দলের ভোট বাক্সে পড়ে থাকে। আমরা কিন্তু সেটা উল্টোটা দেখেছি আমরা সাগরদিঘির উপনির্বাচনে। অনেকে বলে থাকেন বা রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলে থাকেন যে উপনির্বাচনের ফল সাধারণত ওই শাসক দলের পক্ষে যায়, কিন্তু আমরা দেখেছি সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন বাইরন বিশ্বাস সংখ্যালঘু এরিয়াতে, বামফ্রন্টের সমর্থনে শাসক দলের প্রার্থীকে পরাজিত করে বাইরন বিশ্বাস বামফ্রন্টের সমর্থনে জয়লাভ করেছিলেন। তেমন যদি হয়, মাইনরিটি ভোট যদি আইএসএফের দিকে যায় বা বামফ্রন্টের দিকে যায়, তাহলে কিন্তু সমীকরণ বারাসাত লোকসভা কেন্দ্রে অন্যরকম হতে পারে। আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। আজকের মতো এখানে।